মাঠে গন্ডগোল হচ্ছে। বইয়ের ভাঁজে ডুবেছিল শ্রেয়না। প্রীতির কথায় তৎক্ষণাৎ আগ্রহ প্রকাশ করল না, বরং কিছুটা সময় নিয়ে মোলায়েম কণ্ঠে বলল, শুনলাম। শ্রেয়নার নির্বিকার কণ্ঠস্বরে খানিক নড়ে চড়ে বসল প্রীতি। কণ্ঠ খাদে নামিয়ে পুনরায় জিজ্ঞেস করল, কারণ জানিস? আবারও ছোট করে জবাব এলো শ্রেয়নার পক্ষ থেকে। প্রীতি সোজা হয়ে বসে বলল, নিউ স্টুডেন্টকে জার্ক দিয়েছে সিনিয়ররা। ছেলেটা তাদের কথা অমান্য করেছে। তারা শাস্তি দিতে চাইলে বিতর্ক পেটাচ্ছে সিনিয়রদের। সাহস দেখেছিস? এই পর্যায়ে কপাল গাঢ় ভাঁজ পড়ল শ্রেয়নার। চোখের মোটা চশমাটা ঠেলে নাক থেকে খানিক উপরে তুলে দিল। বই বন্ধ করে পূর্ণ দৃষ্টিতে তাকালো প্রীতির দিকে। তাদের এটা প্রাপ্য ছিল। সিনিয়র হয়ে জুনিয়রদের সাহায্যের বদলে তাদের অনিষ্টই করে বেশি। প্রীতি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। শ্রেয়নার চিন্তাধারা বরাবরই পছন্দ তার, সেজন্য তো ফ্রেন্ডশিপ করেছে। মেয়েটা স্বল্প কথা বলে, তবে যা বলে সঠিকই বলে। আমরাও তো সিনিয়র, বল কখনো কি জুনিয়রদের সাথে বাজে বিহেভ করেছি? শ্রেয়না উত্তর দিল না। তার ধ্যান জ্ঞান পুরোটাই বইয়ের ভেতর। আর কয়েকটা পৃষ্ঠা বাকি, পড়া শেষ করে তবেই উঠবে সে। হঠাৎ টোকা পড়ল প্রীতির মাথায়। ব্যথায় চোখ খিচ মেরে বন্ধ করে নিল প্রীতি। দুই দাঁতের ফাঁক দিয়ে গালি ছুড়ল মানুষটার উদ্দেশ্যে। সালাহাবাল, এটা আমার মাথা, ফুটবল মনে হচ্ছে তোর? প্রীতির কথা সায়নের কানে গেল বলে মনে হলো না। বেঞ্চের উপর উঠে বসে বলল সে, এই চাশমিশ, আমার মনে হয় বেশি বেশি বই পড়েই তুই কানা হয়েছিস। এবার তো ওটা রেখে দে। তোর জ্বালা কুলাতে না পেরে বইও হয়তো বলে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। শ্রেয়না আবার বইটা বন্ধ করলো। গভীর দৃষ্টিতে তাকালো সায়নের দিকে। থেমে গেলাম, এবার কি? সায়ন বিভ্রান্ত হলো শ্রেয়নার দৃষ্টিতে। এই মেয়ে চোখ দিয়েই গুলি ছুড়ে দেয় যেন। এমনিতে শান্ত থাকে, কিন্তু মাঝে মধ্যে চোখ জোড়া তার কাছে অশান্ত দেখায়। সামান্য কথায় এভাবে দেখার কি আছে? ছুটি হয়ে গিয়েছে, সেই খবর পৌঁছেছে তোমাদের কানে? মাঠে ঝামেলার জন্য আজকে ক্লাস হবে না। শ্রেয়না ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ালো। দরজার দিকে পা বাড়িয়ে বলল, কে সেই মহাপুরুষ? ভার্সিটিতে পা রাখতে না রাখতেই তুফান শুরু করে দিয়েছে। মস্তন নাকি? ঘন সিল্কি চুলগুলোর বেনুনি গেঁথেছে শ্রেয়না। কোমরের নিচ অব্দি মোটা বেনুনিটা ঝুলে দোল খাচ্ছে হাঁটার তালে। সায়ান প্রীতি দৌড়ে গিয়ে পাশাপাশি হাঁটতে লাগলো শ্রেয়নার। সেসব তো জানি না, এখনও হয়তো ঝামেলা চলছে। ডিপার্টমেন্টের হেড, এমনকি ভিসি ব্যতীত কোনো স্যারই ভার্সিটিতে নেই। তারা এই একটা টিচার কনফারেন্সে গিয়েছেন। ভার্সিটি আজ এমনিতেও ছুটি হয়ে যেত, পিয়ন এসে জানিয়েছেন। কিন্তু মধ্যে থেকে মাস্টার্সের কয়েকটা বালপাকনা ছেলে গিয়ে র্যাক দিয়েছে নতুন আসা একটা ছেলেকে। ভাই কি তেজ পোলাটার, দেখলে বুঝতে পারতিস। চল চল। সায়ানের কথা মনোযোগ সহকারে শুনল শ্রেয়না। এসব উচ্ছন্নে যাওয়া ছেলে মেয়ে তার পছন্দ নয়। তারা এবার মাস্টার্সে। কখনো সেরকম বিহেভিয়ার তার থেকে প্রকাশ পায়নি যার দ্বারা জুনিয়ররা কষ্ট পাবে। বিশেষ করে শ্রেয়না সবসময় সব ঝামেলা এড়িয়ে চলে। পারলে জুনিয়রদের সাহায্য করে নিজের সাধ্য অনুযায়ী। তার এই শান্তশিষ্ট মিষ্টি স্বভাবের জন্য জুনিয়ররাও তাকে সম্মান করে, ভালোবাসে। শ্রেয়না সকলের সাথে মিশে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। মাঠে পা রাখতেই আবহাওয়া গরম দেখতে পেল। একপাশে মাস্টার্সের কয়েকজন স্টুডেন্ট বসে আছে যাদের ট্রিটমেন্ট চলছে। কপালে ব্যান্ডেজ করা কয়েকজনের। এছাড়াও হাতে পায়েও বেশ কাটা ছেঁড়া চোখে পড়ল। হাত দিয়ে মারলে এত ক্ষত হয়, মাথায় ঢুকল না শ্রেয়নার। মাঠের অপর প্রান্তে চোখ পড়তেই চশমাটা আরো ভালোভাবে ঠেলে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নেত্রপাত করল শ্রেয়না। বুকে তার বই গুজে রাখা একটা ছেলেকে ঘিরে দাঁড়িয়ে আছে অনার্স ফাইনাল ইয়ারের কিছু ছেলে মেয়ে। শ্রেয়না তাদের চেনে, কিন্তু রিয়াকশন দেখে মনে হচ্ছে ছেলেটা তাদের অপরিচিত নয়, বরং পূর্ব পরিচিত। কিছু একটা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে তারা, তবে ছেলেটা নির্বিকার। হাত থেকে টপ টপ করে অনবরত শোণিত ঝরে পড়ছে। ছেলেটার মাথা নিচু করা বিধায় মুখশ্রীটা আয়ত্ত করে নিতে ব্যর্থ হলো শ্রেয়না। পরনে কালো রঙের একটা ক্যাজুয়াল শার্ট, সাথে কালো ট্রাউজার, পায়ের শুজ। বড় বড় চুলগুলো মাথা নিচু করে রাখায় ঝুঁকে আছে। বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকলো না শ্রেয়না। নিজের দৃষ্টি ঘুরিয়ে নিল। উভয় দলের মধ্যে শান্তিপূর্ণভাবে হেঁটে চলে গেল। শ্রেয়নার পিছু পিছু সায়ান ও প্রীতিও ছুটল। এই মেয়ে লম্বা লম্বা কদমে হাঁটে, যার দরুন প্রীতির সমস্যা হয়। সে আবার এত জোরে হাঁটতে পারে না। অগত্যা তাকে সঙ্গ দিতে সায়ানও আস্তে ধীরে হাঁটে আর খোঁজতে থাকে প্রীতিকে। মেয়েটাকে জ্বালিয়ে দারুণ মজা পায় সে। প্লিজ ইয়ার, বোঝার চেষ্টা কর। তুই যা করেছিস তা ঠিক হলেও ভুল। সিনিয়রদের দিকে কেউ চোখ তুলেও তাকায় না, আর তুই কিনা মেরে তক্তা বানিয়ে দিয়েছিস। এত রাগ কেন তোর? অ্যাডমিশন নিতে না নিতেই টিসি পেয়ে যাবি,
তখন শান্তি করে টিসির পেপার পানিতে চুবিয়ে খেয়ে নিস। বিরক্তিকর গলায় উপরোক্ত কথাগুলো বলে উঠল মীরাব, কিন্তু তার কথায় কোনো রিয়াকশনই হলো না ছেলেটার। সে নিজের মতো মাথা নিচু করে বসে আছে, অন্যদিকে যেন ধ্যান নেই। হাতে ব্যান্ডেজ তো অন্তত কর, রক্ত ঝরছে। আতঙ্কিত কণ্ঠে কথাটা বলে উঠল মিহি। রক্ত দেখলে তার মাথা ধরে যায়, এক প্রকার ফোবিয়া আছে বলা চলে। ব্যান্ডেজ করবে? একরোখা ছেলে, ইচ্ছে করছে আমিই দুটো লাগিয়ে দিই। সানির গম্ভীর কণ্ঠের বাক্য শুনে চোখ তুলে তাকালো ছেলেটা। চোখের কোনায় যেন রক্ত জমাট বেঁধেছে। ফর্সা মুখশ্রী রৌদ্রের ঝাঁজে লাল হয়ে আছে। তার শান্ত দৃষ্টি দেখে খানিক দূরে গিয়ে দাঁড়ালো সানি। তার মোটেও সাহস নেই বন্ধুর গায়ে হাত তোলার, ডায়ালগ দিচ্ছিল আর কি। ওভাবে চিলের মতন তাকানোর কি আছে ভেবে পেল না সানি। মারার ইচ্ছে পোষণ করেছে, মারেনি তো। আবরণ, কাল বিচার বসবে। আই এম ড্যাম শিওর তুই ভার্সিটিতে আসবি না কদিন। মীরাবের কথার পিঠে তৎক্ষণাৎ আবরণ কিছু বলল না, বরং হাতটা দুবার ঝাড়ি দিয়ে পকেট থেকে রুমাল বের করলো। সেটা ক্ষতস্থানে পেঁচাতে পেঁচাতে শানিত কণ্ঠে বলল, Abaron Said is not afraid of anyone. If you say such things again, I will break your face, motherfucker. আবরণের এহেন গালিতে অভ্যস্ত সবাই, তবুও মীরাবের রাগ হলো। তার ধৈর্য খুব কম, অল্পতেই মেজাজ চটকে যায়, যেটা এখন হচ্ছে। সে চাচ্ছে অনবরত বাঁচাতে, কিন্তু ছেলেটা তার কথা আদৌ শুনবে নাকি? ওঠ, বাসায় চল। তোর যা মন চায় সেটাই করিস। এখন এখান থেকে বের হওয়াটাই বেটার হবে, আই গেস। মীরাবের কথা যেন কানে গেল না আবরণের। নিজের মতো করে হেলতে দুলতে দাঁড়ালো বসা থেকে, বড় বড় কদমে এগিয়ে গেল গেটের দিকে। সিনিয়ররা আর চোখে তাকিয়ে দেখে নিল একবার আবরণকে। ছেলেটা তাদেরকে বেধড়ক পিটিয়েছে, এর সত্য তারা তুলেই ছাড়বে। পুরো ভার্সিটির সকল স্টুডেন্ট তামাশা দেখে গিয়েছে, শুধু কেউ এগিয়ে আসেনি। সেজন্য আরও রাগ হচ্ছে তাদের। ইচ্ছে করছে সামনে যাকে পাবে তাকেই যদি কয়েক ঘা লাগিয়ে দিতে পারত, তবে বুঝি আত্মায় শান্তি মিলত। আবরণ, তুমি আবার ঝামেলা ক্রিয়েট করেছো। আমাকে শান্তি দিবে না নাকি? রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যতটুকু সম্মান অর্জন করি, সেটা তোমার এসব ভুলভাল কাজের প্রভাবে নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়। প্রেজেন্টিস মোড় সাজাচ্ছে প্রতিনিয়ত। নিজেকে কন্ট্রোলে আনো, আদারওয়াইজ আই উইল হার্ট ইউ। আবরণ। উচ্চকণ্ঠে ছেলেকে ধমকে উঠলেন নীরজ জাহিদ। মাথা আউলে গিয়েছে তার। যখন থেকে কানে এসেছে আবরণ ভার্সিটিতে সিনিয়রদের পিটিয়েছে, এই ছেলেকে নিয়ে তিনি কি করবেন? অল্পতেই মাথা গরম করে উল্টোপাল্টা কাজ করে ফেলে। কম বিচার তো করেননি তিনি, এখন হাপিত্তেশ ধরে গিয়েছে। ঠাস করে হওয়া শব্দ নীরদের কানে আসতেই তিনি ঘাড় ঘুরিয়ে তাকালেন। মুহূর্তেই গরম হয়ে যাওয়া মেজাজ আরও গরম হয়ে গেল তার। আবরণ টি টেবিল ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই সাথে তার প্রিয় ফ্লাওয়ার ভাসটা ভেঙে গিয়ে টুকরো টুকরো করে ফেলেছে। দাঁতে দাঁত চেপে নিজেকে দমালেন নীরজ জাহিদ। এই হতচ্ছাড়া ছেলেকে তিনি কি করবেন? আবরণ, ভালো হচ্ছে না কিন্তু। এবার বেশি বাড়াবাড়ি করে ফেলছো তুমি। বাবার কথার পিঠে উগ্র মেজাজে আবরণ চেঁচিয়ে উঠল, আমাকে জ্ঞান দিতে আসবে না। তাদের সাহস কি করে হয় আমাকে কানে ধরানোর? শালা বাস্টারদের কে বোঝাবে? তাদের এসব বালের কাজকর্ম আমার মেজাজ হট করে দেয়। আজকে মাটিতে পুঁতে রেখে আসতাম, যদি ওই শুরুগুলো না আটকাতো আমায়। ইচ্ছে করছিল কাছে চিবিয়ে খেয়ে ফেলে। রাগে গজগজ করছে আবরণ। নীরজ জাহিদ হতাশ হলেন। একে বক্তৃতা দিয়ে বোঝানোর চেয়ে মরার গাছের সামনে বসে তসবি জপা উত্তম। পেছনে দুহাত গুটিয়ে ছোট ছোট কদমে সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন তিনি। কালকের ব্যাপারটা আমি সামলে নেব। এখন আমি উপরে যাচ্ছি, আর কোনো ভাঙচুরের আওয়াজ যেন কানে না আসে আমার। স্পষ্ট গম্ভীর কণ্ঠ নীরজ জাহিদের। এই ছেলেকে সঠিক পথে আনা তার কার্য নয়, সেটা বুঝে গিয়েছেন আরো বহু বছর আগেই। নীরজ জাহিদ, নিজের রুমে নাকি ডিরেক্ট উপরে চলে যাও না? তবু যেন তোমার এই বালের প্যাচাল থেকে মুক্তি পাই আমি। এতটুক দয়া অন্তত করো। গম গমে কণ্ঠে কথাটা বলে উঠল আবরণ। নীরজ জাহিদ ততক্ষণে করিডরে পা রেখেছেন। ছেলের কথা যে তিনি শোনেননি সেরকম নয়, এড়িয়ে যাচ্ছেন আবরণকে। চাইলেও একদম কঠোর ব্যবহার করতে পারেন না ছেলের সাথে। মুখে কয়েকটা কড়া কথা শোনান, এইটুকুই। দিন দিন আরও উচ্ছন্ন যাচ্ছে আবরণ। এভাবে চললে কিভাবে সঠিক পথে আসবে সে? চিন্তায় পড়ে গেলেন নীরজ জাহিদ। পত্র একটা বের করতেই হবে। ক্লাবে রং বেরঙের লাইট জ্বলছে, সেই সাথে গান বাজনায় পরিবেশ উত্তাল। যুবক যুবতীরা নিজেদের মতো কোমর দুলিয়ে নাচ করছে, কেউ বা পাশে বসে বিয়ার গিলছে, অথবা বিভিন্ন ব্র্যান্ডের মদ। এখানে শুধু বড় লোকের ছেলেমেয়েরাই ঢুকতে পারে। একটা টিকিটের দামই অনেক। নতুন শহরে নতুন ক্লাব, তাই ভিড়ভাড়টাও একটু বেশি। বাইরে পুল সাইড আছে, সেখানে পুলের একটু সামনে চেয়ার পেতে বসে আছে আবরণ, মীরাব আর সানি। সামনে থাকা কাচের টেবিলে বেশ কয়েকটা বিয়ারের বোতল রাখা, যার অর্ধেক ইতিমধ্যে সাবার হয়ে গিয়েছে। সবগুলোই আবরণ গিলেছে, বাকিরা শুধু গ্লাস নিয়ে একটু আধটু পান করেছে।
তারা যে খায় না সেরকমও নয়, আবরণের জন্য চিন্তা হচ্ছে তাদের। সকালের ব্যাপারটা মাথায় গেঁথে আছে। তোরা খাচ্ছিস না তো স্টেজ কার বল ফেলাইতে? আবরণের মুখের ভাষায় মীরাব চটে গেল। এই বাল ওয়ার্ড ইউজ না করতে কতবার বলা হয়েছে, বিশেষ করে পাবলিক প্লেসে, কিন্তু আবরণ শোনার মতো পাত্র নয়। অগত্যা তাদের কিছু করারও নেই, না পারতে সহ্য করতে হয়। কথা বলিস না তো, তোর কথা শুনতে ইচ্ছে করছে না। চেয়ারে বসে টেবিলে পা তুলে রেখেছিল আবরণ। মীরাবের কথা এসে পা নামিয়ে ঠিকঠাক হয়ে বসলো, গালে হাত দিয়ে তাকালো বন্ধুর দিকে, ঠোঁট উল্টিয়ে নরম স্বরে বলল, তোর আমার উপর রেগে আছিস দোস্ত? আমি এমন কি করেছে বল? জাস্ট একটার পা ভেঙেছে, পরিপূর্ণভাবে ভাঙেনি হয়তো, শুধু মচকেছে। ভাঙতে না পারে দুঃখ হচ্ছে আমার। আর একটার মাথা ফাটিয়েছে মাত্র, এত রক্ত বের হয়নি। এই ধর মিনি সাইজের বাটি দিয়ে এক বাটির মতো রক্ত বের হয়েছে, ব্যাপার না। আর কয়টাকে ইচ্ছে মতো মারতে পারেনি তোদের জন্য। বাল ধরেছিলিস কেন? না ধরলে এতক্ষণ ওরা কবরে আর তুমি জেলে থাকতে। শোনা, ওই গোবরে ভর্তি মাথায় বসবাসরত ব্রেইন নামক জিনিসটাকে একটু ইউজ করো। আবারও আঙুল রাখলো নিজের ঠোঁটের উপর। শব্দ করে থামতে বলল মীরাবকে। পূর্বের ভঙ্গিমায় বলে উঠল, গোবরে ভরা মাথা দিয়ে তো হাইব্রিড জাতের বুদ্ধি আসে। সেসব ছাড়, আমার হাতে হকি স্টিক কোন সালে দিয়েছিল? তোরা কি চাস মার্ডার করে জেলে যে আমি? আমরা কেউ দিইনি, সিনিয়রদের কাছেই ছিল। তুমি নিজ হাতে কেড়ে নিয়ে পিটিয়েছ। আমাদের টানবে না এসবের মাঝে। আবারও শব্দ করে একটা কিল বসিয়ে দিল সানির পিঠে। আর্তনাদ করে উঠল সে, কাঁদো কাঁদো গলায় বলল, ঠিক এই কারণেই তোর থেকে দূরে বসেছি। সেই তো উঠে এসেই মারলি ভাই, আমাকে ছাড়া আর কাউকে চোখে পড়লো না তোর? আবারও নিজের গায়ের জ্যাকেট খুলে হাতে নিল। এরপর সেখান থেকে প্রস্থান করতে করতে বলল, কাল সময় মতো ভার্সিটিতে সিনেমা দেখতে চলে আসিস, নীরজ সাইড যাচ্ছে। আবারও দৃষ্টির বাইরে চলে যেতেই সোজা হয়ে বসলো তারা। সানি বলল, বাপের নাম ধরে ডাকে, কুলাঙ্গার ছেলে। মীরা বগ্নির দৃষ্টিতে তাকালো সানির দিকে। আগুনে ঘি ঢালার মতো কাজ করে সে আবারও বলল, এত উড়নচণ্ডী থাকা ঠিক না, সেটাই ছাগলকে বোঝাবে কে? মীরা উঠে গিয়ে জোরসে আরো একটা কিল বসিয়ে দিল সানির পিঠে। সানি এবার কেঁদে দেবে যেন, ব্যথায় চোখ মুখ কুচকে নিয়েছে। ওর সম্পর্কে সব জেনেও এই ধরনের কথা বলিস তুই? কবে যেন আবরণ তোকে পিস পিস করে কেটে যমুনায় ভাসিয়ে দেয়। সো বি অ্যালার্ট ফ্রেন্ড। আর দাঁড়াল না নীরব। আবারও নেই, তার এখানে থাকার মানেই হয় না। এই পাঠার পাগলের প্রলাপ শুনতে শুনতে তার কান ফেটে যাবে, তার মস্তিষ্ক দূষিত হবে। অগত্যা সে নিজেও বের হয়ে এলো ক্লাব থেকে। সানি বোকার মতো গালে হাত দিয়ে তাকিয়ে রইল বন্ধুর গমন পথে। বিরস কণ্ঠে বলল, যা বাবা, হ্যাঁ আমি কি করলাম? সব সময় বলির পাঠা আমাকেই বানায় এরা, ধৌর। এখন রাত 2:20। টেবিল ল্যাম্প জ্বালিয়ে নোট করছে শ্রেয়না। ঘুম যে পাচ্ছে না ব্যাপারটা সেরকম নয়। ঘুম যেন না আসে সেজন্য চায়ের ফ্ল্যাক্স নিয়ে বসেছে, কিন্তু মাঝে মধ্যে চা তার উল্টো প্রতিক্রিয়া দেখায় শ্রেয়নার সাথে। ঘুম উবে যাওয়ার পরিবর্তে চোখে জ্বালা ধরে। ঘুম এসে কর্নারে অক্ষি কোটরের সামনে, কিন্তু তার তো ঘুমানো যাবে না। পড়াশোনা নিয়ে সে বেশ সিরিয়াস। এখান থেকেই মাস্টার্স কমপ্লিট করবে শ্রেয়না। স্কলারশিপের ইচ্ছে ছিল, কিন্তু কোনো কারণে ইচ্ছেটা মরে গিয়েছে। সময় সুযোগ এখন কোনোটাই নেই। তাই মানুষ বলে সময়ের কাজ সময় করা উচিত। দীর্ঘশ্বাস ফেলল শ্রেয়না। বই খাতা গুছিয়ে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দুহাত উঁচিয়ে কোমর টানা দিল। হেলতে দুলতে বিছানার দিকে এগিয়ে গেল সে। ছোট বোন শ্রেয়া ঘুমোচ্ছে। তার ঘুম ভীষণ গভীর। কেউ যদি টেনে হিস্ট্রি নিয়ে পচা নর্দমায় ফেলে আসে, তবুও মেয়ের ঘুম ভাঙবে বলে মনে হয় না শ্রেয়নার। একটু গন্ধ যদি নাসিকাগ্রে প্রবেশ করে, তবে না জেগে ওঠার সম্ভাবনা রয়েছে। কম্বলের নিচে ঢুকে বোনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। মেয়েটাকে এভাবে না ধরলে ঘুম আসে না তার। ছোট্ট শ্রেয়া বোনের আশকারা পেয়ে নিজেও চেপে গেল তার দিকে। শ্রেয়না চুমু খেল শ্রেয়ার কপালে। বোনটাকে সে খুবই ভালোবাসে। প্রতিদিন ভার্সিটি থেকে ফেরার পথে চকলেট আনতেই হবে। বড় ভাইয়া সেজান এত এত চকলেট আইসক্রিম এনে দিলেও মন ভরবে না তার। তার শ্রেয়না আপুর থেকেই চকলেট চাই। হুট করে শ্রেয়নার ভার্সিটির ঘটনা মনে পড়ল। তার নির্ভেজাল মস্তিষ্ক ভাবতে লাগলো, পোলাপানে তো ঝামেলা সৃষ্টি করে কি মজা পায়। শান্তিপূর্ণভাবে পড়াশোনা করে বিদায় নিয়ে চলে যাবে। জুনিয়ররা বড়দের সম্মান করবে, সিনিয়ররা জুনিয়রদের ভালোবাসবে, স্নেহ করবে। এরকম হলে ভালো হতো না? তা না করে এর মাথা ও ফাটাচ্ছে, ওর হাতে এ ভাঙছে। বিরক্তি ধরে যায় শ্রেয়নার। কি এক অসুস্থ সমাজে বাস করছে তারা। যে যা পারছে করছে, কোনো বাধ্যবাধকতা নেই। মারামারি কাটাকাটি করার পর বড়লোক বাপের ছেলে তার বাপকে নিয়ে আসে সাথে করে। টাকা পয়সা অথবা ক্ষমতা দিয়ে সব মিটমাট করে চলেও যায়। শ্রেয়নার এ ধরনের লোকজন একদম পছন্দ নয়। সে বরাবরই শান্তপ্রিয় মানুষ, তাই শান্তিপূর্ণভাবেই পড়াশোনা শেষ করে ভার্সিটি থেকে বের হতে চায়। বেলা 8টা বেজে গেছে।
শ্রেয়নার 3 ভাই বোন। বড় ভাই সেজান আলম একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে। সে 1 বছর হলো বিয়ে করেছে। সেজানের পর শ্রেয়না, সব শেষে শ্রেয়া। বাবা মা মারা গিয়েছেন কয়েক বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে। ভাইয়ের টাকায় সংসার চলে, অসুবিধা হয় না তাদের। ভাবিও মিলেমিশে থাকে। অন্যান্য ওই টাইপ মেয়েদের মতো উশৃঙ্খল না শ্রেয়নার ভাবি রুহি। শিক্ষিত মেয়ে সে। প্রেমের বিয়ে দুজনের। আগে থেকেই রিলেশন ছিল, পরে সময় সুযোগ বুঝে ঘরে তুলে এনেছে সেজান। শ্রেয়া ক্লাস 2তে পড়ে। প্রতিদিন সকাল 8টায় অফিসে চলে যায় সেজান। শ্রেয়না আর রুহি মিলে আড্ডা দিতে দিতে সকালে নাস্তা বানায়। শ্রেয়না ভার্সিটিতে যায় 10টার দিকে। 9টা বাজার 10 মিনিট আগে শ্রেয়াকে নিয়ে বের হয় রুহি। স্কুলে দিয়ে আসে, আবার 4টার সময় গিয়ে নিয়ে আসে। মাঝে মধ্যে সেজান ও শ্রেয়নাও যায় আনতে। তারা বলতে গেলে সুখী পরিবার। খাবার নিয়ে সবে টেবিলে বসেছে শ্রেয়না। আলুর পরোটার সাথে গরম গরম চা। পরোটা দিয়ে চা খেতে তার দারুণ লাগে। দেয়াল ঘড়ির দিকে নজর বুলিয়ে নিল। 9টা 14 বাজছে। যেই পরোটায় একটা বাইট দিতে যাবে, হঠাৎ কলিং বেল বেজে উঠল। আবারও সময় দেখল শ্রেয়না। কপালে ভাঁজ পড়ল তার। রুহি এত জলদি চলে এলো? তার তো শপিংয়ে যাওয়ার কথা স্কুল থেকে। শ্রেয়নার পরনে বাসার একদম সাদামাটা পোশাক। সিল্কি চুলগুলো পেছনে একটা কাঁকড়ার সাহায্যে আটকে রেখেছে। কোমর ছড়িয়ে দুলছে চুলগুলো। ছোট ছোট কিছু চুল গালের পাশে পড়ে আছে। দাঁত দ্বারা নিজের পার্টির ঠোঁট কামড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল শ্রেয়না। আবারও বেজে উঠল কলিং বেল। রুমে গিয়ে খোঁজাখুঁজি করেও ওড়না পেল না কোথাও। আলমারিও খুলতে ইচ্ছে করল না, তাই হাতের কাছে থাকা লম্বা তোয়ালে জড়িয়ে নিল গায়ে। দরজা খুলতেই অবাক হলো। আশেপাশে কেউ নেই, তবে বেল চাপল কে? রাগ হলো শ্রেয়নার। উপরের তলার বিচ্ছু ছেলেটা নিশ্চয়ই বেল চেপেছে। ইচ্ছে করছে গিয়ে মাথা ফাটিয়ে দিয়ে আসতে। পরক্ষণে মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ল শ্রেয়না। কারো মৃত্যু কামনা করা উচিত নয়, কিন্তু সে কি করবে? ছেলেটা এতবার বলার পরেও সে একই কাজ করে বারে বারে। পরের বার সামনে পেলে আচ্ছা মতো বকে দেবে। শ্রেয়না ফিরে আসবে, তখনই তার চোখ পড়ল ফ্লোরে পড়ে থাকা একটা বক্সের দিকে। সরু কৃষ্ণবর্ণের ভ্রুজোড়া কুচকালো শ্রেয়না। এটা কে রেখে গেল? এদিক সেদিক উকিঝুঁকি দিল শ্রেয়না। কাউকে দেখতে পেল না। অগত্যা বক্সটা হাতে উঠিয়ে নিল সে। উল্টে পাল্টে দেখে নিল ভালোভাবে। বোমটোম আছে নাকি ভিতরে? নিজের ভাবনার উপর নিজেই বিরক্ত হলো সে। বক্সের গায়ে খুব ছোট ছোট অক্ষরে লেখা, শ্রেয়না তোমার জন্য। আকাশসম বিস্ময় নিয়ে দরজা বন্ধ করলো শ্রেয়না। প্রীতি তো এরকম মজা করবে না তার সাথে, আর না সায়ান। ও যে পরিমাণ কিপটে, একটা পয়সাও খসানো যায় না তার পকেট থেকে। আর সে কিনা তার জন্য এত বড় গিফট বক্স পাঠাবে। গিফটের প্রতি সবারই একটা আকর্ষণ থাকে। শ্রেয়নাকেও বক্সটা আকর্ষিত করছে। কে পাঠিয়েছে সেটা হয়তো বক্স খুললেই বোঝা যাবে। একটা কেচি নিয়ে বসলো সোফার উপর। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে গিফটের প্যাকেট আনপ্যাক করতে লাগলো। বক্স খুলতেই তার চক্ষু চড়ক গাছ। হেঁচকি উঠে গেল। কিছুক্ষণ ওভাবেই কুমিরের মতো টানা পারল সে। নিজেকে সামলে টি টেবিলে থাকা জগ হাতে নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। বক্সের ভেতর 4টা শাড়ি, কালো, মেরুন, গোলাপি, সাদা। বক্সটা বড় সড়ই ছিল, তবুও শ্রেয়না ধরতে পারেনি ভেতরে কি থাকতে পারে। সে তো কখনো গিফটই পায়নি, তাই তার এসব সম্পর্কে ধারণাও কম। শাড়ির সাথে ম্যাচিং চুড়ি, জুয়েলারি। শাড়িগুলো অনেক সুন্দর, পছন্দ হয়েছে শ্রেয়নার। কিন্তু এতগুলো জিনিস কে দিল তাকে? কতগুলো টাকা লোকসান হলো লোকটার। সে কি ছেলে নাকি মেয়ে? জিনিসগুলো এক এক করে দেখার সময় একটা কাগজ পেল শ্রেয়না। উৎসুক হয়ে খুলল কাগজটা। গোটা গোটার অক্ষরে লেখা, বাটার টোস্ট। আপনাকে এই নামে সম্বোধন করা নিশ্চয় অবাক হয়েছেন। বাটার টোস্ট যেমন মাখনের মতো নরম, আপনার মনটা যেন তেমনই কোমল। আর আপনাকে দেখলে মনে হয় যেন মাখনের মতো মসৃণ এক সৌন্দর্য। প্রথম দর্শনেই তো আপনার সেই মাধুর্য হৃদয় কেড়ে নিয়েছে। তাহলে আপনাকে কি করা উচিত বলুন তো? শাস্তি দেওয়া যায় কি? অনেক ভেবেছে, সারা রাত ভেবেছে, কিন্তু সত্যি বলতে শাস্তির শব্দটি আপনার সঙ্গে বড্ড বেমানান। তাই শাস্তির পরিবর্তে একটি উপহার পাঠালাম। আশা করি আপনি তা সানন্দে গ্রহণ করবেন। আর হ্যাঁ, সাদা রংটি কিন্তু আমার খুব প্রিয়, ঠিক আপনার মনের মতোই শান্ত, নির্মল আর অনাবিল। এতে আপনার হৃদয়েশ্বর। মিস্টার জাহিদ, আপনি এসেছেন, খুশি হয়েছি। তবে আপনার ছেলের আচার আচরণ খুশি করার মতো নয়। খুবই দুঃখজনক ব্যাপার। নীরজ জাহিদের দিকে দৃষ্টিপাত করে উপরোক্ত কথাগুলো বলে উঠলেন ডিপার্টমেন্টের হেড রাব্বি শেখ। নীরজ জাহিদ চোখে মুখে গম্ভীরতার কুলুপেটে ছেলের দিকে নেত্রপাত করলেন। সেটা আমার জানা কথা। এখন মেন পয়েন্ট আসুন। আবারও চারপাশে পিনপতন নীরবতা। টেবিলের ডান পাশে আবরণ দাঁড়িয়ে আছে, হাত বগল দেওয়া করে। তার পাশে মিরাব, বাকিদের আনেনি সাথে। বাম সাইডে সিনিয়র কয়েকজন দাঁড়িয়ে আছে। ভদ্র ছেলের মতো এক হাতের উপর এক হাত ভাঁজ করে রেখেছে। দৃষ্টি নিচু তাদের, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না।
রাব্বি শেখ দুই দলের দিকেই একবার করে তাকালেন। পুনরায় নীরজ জাহিদের দিকে তাকিয়ে বললেন, কি আর বলবো, দাঁড়ানোর ধরন দেখেছেন? প্রিন্সিপালের সামনে কেউ এভাবে দাঁড়ায়? হেডের কথায় আবরণ একবার নীরজ জাহিদের দিকে তাকালো। তিনি ইশারা করলেন সোজা হয়ে দাঁড়ানোর জন্য। আবরণ ফোঁস করে শ্বাস ফেলে হাত দুটো সোজা করে এক পাশ বেঁকে দাঁড়িয়ে রইল। মীরাবের কাঁধে হেলান দিয়ে রেখেছে। মীরাব গোপনে চিমটি কাটল আবরণের কোমরে, যেন ঠিকভাবে দাঁড়ায় সে। তবে আবরণ পাত্তা না দিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। রাব্বি শেখ চোখের চশমাটা খুলে রুমাল দিয়ে মুছে নিলেন। পুনরায় আবরণের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আর কত বেয়াদবি করবে? নীরজ জাহিদের মতো স্বনামধন্য ভদ্রলোকের নাকি এমন অপদার্থ ছেলে? লজ্জাজনক বিষয়। মুখ দিয়ে বিরক্তিতে চ উচ্চারণ করল আবরণ। নীরজ জাহিদের পাশের চেয়ারটা শব্দ করে টেনে সেথায় বসে পড়ল। চমকালেন রাব্বি। নীরজ জাহিদ অপ্রস্তুত হলেন। সিনিয়রগুলো হতভম্ব নেত্রে তাকিয়ে আছে আবরণের দিকে। এই ছেলের মধ্যে সামান্য ভরডয় নেই নাকি? সারা ভার্সিটি যেখানে হেডের নাম শুনলে কাঁপে, আর আবরণ সেখানে একের পর এক বেয়াদবি করে যাচ্ছে। বড় চুলগুলোতে একবার হাত বোলালো আবরণ। হাতের কালো রঙের ব্র্যান্ডের ঘড়িটায় সময় দেখে নিয়ে বিরস কণ্ঠে বললে, আপনার সমস্যা কি বলুন তো? আমার দাঁড়ানো নিয়ে এত ঝামেলা ক্রিয়েট করছেন কেন? এতে মেইন টপিক তো চাপা পড়ে যাচ্ছে। শুরু থেকে আমাকে নিয়ে পড়ে আছেন। আপনার অফিসে দাঁড়িয়েছে বলে কি মেঝে ক্ষয় হয়ে যাচ্ছে নাকি নাকি আপনার কোলে বসে গিয়েছে? আচ্ছা ঝঞ্ঝাট লোক তো আপনি মিয়া। ভদ্র আচরণ করছে দেখে ভাববেন না আমি আপনার সো কল্ড নীরজ জাহিদের মতো ভদ্রলোক। রাগিয়ে দিলে আপনার পেছনে আপনাকে গড়িয়ে চলে যাব। মীরাব কপাল চাপড়ালো। যা, এতক্ষণ বহু কষ্টে ধৈর্য ধরেছিল, সব শেষ করে দিল এই ছেলেটা। কান্না পেল মীরাবের। হেডওকে কিছু না বললেও মীরাবকে ঝাঁটাপেটা করবে। আবরণ, বড়দের সাথে এভাবে কথা বলে সরি বলো। নীরজ জাহিদের ফ্যাসফ্যাসে কণ্ঠস্বর শুনে আবরণ এক ভ্রু উঁচিয়ে তাকালো তার দিকে। দাঁতে দাঁত চেপে বলল, আমার কপালে কি বোকাচোকা লেগে আছে নীরজ জাহিদ? মীরাব, এটা চেক করতো। আমি মাপ চাইব? দোষ তো আমার নয়। আর আমার যদি দোষ হতো তবু আমি মাপ চাইতাম না। আবরণ জাহিদকে এতই কমজোর মনে হয় যে যেখানে সেখানে জায়গা থেকে সরি বলবে? অপমানে রাব্বি শেখের মুখ থমথমে হয়ে গেল। মুখ কালো করে তিনি বসে রইলেন। সিনিয়র তিনজন উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরণের দিকে। মনে মনে পৈশাচিক হাসিতে মেতে উঠেছে তারা। হেড একটু বেশি স্ট্রিক্ট, তাদের কম পানিশমেন্ট দেয়নি। আবরণের বদৌলতে তাদেরও বিনা টিকিটে সিনেমা দেখা হয়ে গেল। তোমরা কি দেখছো? সিনেমা চলছে, যাও আউট। তিনজন ইমিনমিন করে সালাম দিয়ে বের হয়ে গেল। মীরাব সেদিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। তাদের দৃষ্টি আবরণের দিকে স্থির। কে জানে মনে মনে আবার কি প্যাচ লাগাচ্ছে শয়তানের দল। এই ভার্সিটিতে থাকতে হলে ভদ্রতা বজায় রাখতে হবে। দুদিন পর পর মারামারি চলবে না। শুনেছি আগের ভার্সিটিতে এই মারামারির জন্য টিসি পেয়েছে। ভালোভাবে থাকবে, তবেই টিকে থাকতে পারবে এখানে। উঠে দাঁড়ালো আবরণ। প্যান্টের পকেটে হাত পুরে পূর্ণ দৃষ্টিতে তাকালো রাব্বি শেখের দিকে। রাজভারী কণ্ঠে বলল, আমাকে দেখে আপনার বকেটে মনে হয় যে যখন তখন মারামারি করব? আমার সাথে গোতাগুতি করতে গেলে তাকে ঠেলা তো দিবই। আর আপনি আমাকে কোনো কারণ ছাড়া টিসি দিতে পারেন না। মারামারি হলে বিচার করবেন, দোষগুণ দেখে তারপর অ্যাকশন নেবেন। বেশি ধীরে করবেন, আপনার বিরুদ্ধে মামলা ঠুকে দেব। সখানে পোলাপন নিয়ে রাস্তায় নামব। বেশি কিছু না হলেও কম কিছু হবে না। জীবন নরক বানিয়ে ছাড়বো মিস্টার প্রিন্সিপাল। সো বি কেয়ারফুল। আবরণ লম্বা কদমে বের হয়ে এলো অফিস রুম থেকে। মীরাব কোনোরকম সালাম দিয়ে গুটি গুটি পায়ে দরজা ঠেলে বের হয়ে এক দৌড়ে আবরণের কাঁধে ভর দিয়ে লাফ দিল। কোনোই ভিএস্টাইল করে চেপে ধরলো আবরণের ঘাড়। শালা, তোর মুখে আবার দোষগুণের কথা আসে? হাস্যকর। আমার যদি কেস খেতে হয় দেখিস তোর কি হাল করি। আবরণ হেসে দিয়ে মীরাবের কাঁধ জড়িয়ে ধরল। পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো। চারপাশে সবার দৃষ্টি তাদের দিকে। ইতিমধ্যে সম্পূর্ণ ভার্সিটিতে তার হেডের সাথে করা বকাটেপনা ছড়িয়ে পড়েছে। এই কাজ যে ওই তিনজন ছেলে করেছে সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। কেস খেলে আমি আছি না, তোর নামাজে কেস করবে, তার জন্য ফাঁসির দৌড়ে নিয়ে হাজির হবে আবরণ সাইদ। মেয়েদের মতো মুখ বাঁকালো নীরব। দুজন গলাগলি করেই মাঠে পা রাখলো। সামনে পেছনে ডানে বামে যাদের পেরিয়ে যাচ্ছে সবাই এক পলক হলেও তাদের দেখছে। নীরবের সন্দেহ হলো, এদের কি হলো? বানর দেখছে নাকি? মানুষ কি কখনো দেখেনি? হাঁটতে হাঁটতে মাঠের এক সাইডে চলে এলো তারা। সেখানে সানি আর মিহি দাঁড়িয়ে আছে, সাথে ক্লাসের আরো কয়েকজন। দোস্ত, তুই হেডের সাথে বেয়াদবি করেছিস? পুরো ভার্সিটিতে খবরটা ভাইরাল হয়ে গিয়েছে। সানির কথা শুনে আবরণ তার কাঁধে হাত রাখলো। শক্ত করে হাত রাখায় ব্যথা পেল সে। কাঁধ নিচু করে ছাড়িয়ে নিল আবরণের থেকে নিজেকে। চোখমুখ কুচকে নিল সানি। সত্যি খবরটা হাওয়ার গতিতে ছড়িয়ে গিয়েছে।
এই অকাজটা কে করলো জানি, সবার মুখে মুখে তোর নাম। তাতে আমার বাল ছেড়ে যাবে। মিহি মৃদু আঘাত করলো আবরণের বাহুতে, নাক কুচকে সরে গেল সেখান থেকে। মীরাবার সানি ফিক করে হেসে দিল। আশেপাশে সবাই আর চোখে দেখছে তাদের। সবার মুখে আবরণ জাহিদের নাম থাকুক, সেটা আমি চাই। তাহলে অন্তত কারোর সাথে ঝামেলা হবে না, আর না টিসি পেতে হবে। বালের ভার্সিটি আর কত বদলাবো, বড় হয়ে গেলাম টিসি নিতে নিতে, আর তারা দিতে দিতে হয়রান হয় না। মীরাব খানিক হেসে বলল, তুই একাই নিস, যারা দেয় তারা তো ভিন্ন। মাথা নাড়ল আবরণ, চুলগুলো হাত দিয়ে নাড়াচাড়া করে বলল, চল ক্লাবে যাব। জিভ কাটল মীরাব, নাকচ করলো আবরণের প্রস্তাব। না না, ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমি খেতে পারবো না। আবরণ ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো মীরাবের দিকে, তাতে যেন কিছু যায় আসে না তার। উল্টো ক্লাসের দিকে পা বাড়ালো। আবরণ পেছন থেকে চেপে ধরলো মীরাবের ঘাড়, দাঁতে দাঁত চেপে টেনে নিয়ে যেতে যেতে বলল, তোকে ছেড়ে আমি যাবো না। তুই যাবে না, তোর ঘাট যাবে। ঢপ দিস? ক্লাস তোর কোন মাপ করাবে? কেউ কি আছে নাকি ভার্সিটিতে? ভিসি একসাথে কতগুলো ক্লাস নেবে? শালা লুজার। মীরাব মুখ ভোতা করে আবরণের সাথে যেতে লাগলো। সানি তাদের পিছু পিছু আসছে। সে সবসময় আবরণের থেকে দূরে থাকার চেষ্টা করে। আবরণের এক একটা মার পিঠে তবলা বাজিয়ে দেয় তার। সম্পূর্ণ ঘটনা যেন শ্রেয়না গোগ্রাসে গিলে নিল। আবরণরা যেখানে দাঁড়িয়ে ছিল তার পাশেই মোটাসোটা একটা গাছ আছে। শ্রেয়না, প্রীতি ও সায়ান তার পেছনেই ছিল। মূলত সেখানে তারা আড্ডা দিচ্ছিল। সানির কণ্ঠস্বর সকলে পেয়ে উৎসুক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থেকে দৃশ্যগুলো নজরবন্দি করে নিল। শ্রেয়না চোখের মোটা ফ্রেমের চশমাটা ঠিক করে নিল। আবরণের গমন পথে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, অদ্ভুত পুরুষ, এই ছেলে আদৌ পড়াশোনা করে এই অবধি এসেছে নাকি শিক্ষকের কপালে বন্দুক তাক করে হুমকি দিয়ে এসেছে? 5 নম্বর দে, না হলে এক্ষুনি খুলি উড়িয়ে দিব। শ্রেয়নার কথা বলার ধরন দেখে দুজনেই ফিক করে হেসে দিল। প্রীতি সায়ানের কাঁধে হাত রেখে হেলান দিয়ে বলল, যাই বলিস, ছেলেটা কিন্তু মারাত্মক কিউট, কি আদুরে গাল দুটো, ইচ্ছে করছিল টেনে দিতে। সায়ান সরে গেল। হেলান দিয়ে থাকা প্রীতি ঠাস করে মাটিতে পড়ে গেল। সায়ান তাচ্ছিলের হাসি দিয়ে বলল, তুই নজর দিয়েছিস মানে ছেলেটার এমনিতেই পেট খারাপ হবে। আমি বরং এগিয়ে গিয়ে দুটো স্যালাইন কিনে হাতে ধরিয়ে দিয়ে আসি, মানুষের কষ্ট আবার সহ্য হয় না আমার। পাত্তা দিল না প্রীতি। মাটিতে বাহু হয়ে বসে হাঁটুতে হাত ভর দিয়ে তাতে গাল ঠেকিয়ে রাখলো। মোহনীয় কণ্ঠে বলল, সিনিয়র হয়ে জুনিয়রকে প্রপোজ করলে কি পাপ হবে বন্ধু? শুধু পাপ না, কঠিন পাপ হবে, কবিরা গুনাহ হবে। এসব থেকে দূরে থাকাই শ্রেয়। জুনিয়রের জন্য স্যাচরামি করে নিজের ব্যক্তিত্বকে নষ্ট করিস না। মুখ ঝামটা দিয়ে উপরোক্ত কথাগুলো বলে সেখান থেকে প্রস্থান করলো শ্রেয়না। এমনিতেই সে চিন্তায় আছে। এতক্ষণ তো ভুলেই বসেছিল। চিন্তায় কপালে ভাঁজ পড়ল তার। মাঠের মধ্য দিয়ে দ্রুত পা চালিয়ে হাঁটছে সে, দৃষ্টি মাঠের দিকে। কে সেই লোক? কেউ কি প্র্যাঙ্ক করেছে তার সাথে? কিন্তু কেন? কে করবে এমন? অযথা অতগুলো টাকা খরচা করে এসব করতে যাবে, সেটাও শ্রেয়নার মতো একটা মেয়ের সাথে, যার কিনা প্রেম ভালোবাসার প্রতি কোনো আকর্ষণই নেই। কে সেই লোক? এই যে মিস, দেখে হাঁটবেন তো, সামনে দেয়াল। মাথা ফাটাতে চান নাকি? কারোর অসার্থক কণ্ঠ পেয়ে শ্রেয়নার পা জোড়া থেমে গেল। সেখানেই দাঁড়িয়ে রইল। সত্যিই তো, তার কয়েক হাত সামনেই দেয়াল। চমকালো শ্রেয়না, 2 কদম পিছিয়ে এলো। ঘাড় বাঁকিয়ে বামে তাকালো সে। লম্বা চওড়া শ্যামবর্ণের এক পুরুষ। শ্রেয়নার মতো তার চোখেও মোটা ফ্রেমের চশমা। কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো শ্রেয়না। মৃদু কণ্ঠে ধন্যবাদ উচ্চারণ করে কাঁধের ব্যাগ চেপে ধরে প্রস্থান করলো সেই জায়গা। পেছনে রেখে গেল শ্যামবর্ণের পুরুষটার অদ্ভুত দৃষ্টি। পাজোড়া থেমে গেল শ্রেয়নার। বুকের ভেতর ছলাৎ করে উঠল। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো সে। পর মুহূর্তেই সামনে তাকিয়ে হতাশ ভঙ্গিমায় হাঁটা ধরল। একটা লোক বাটার টোস্ট বিক্রি করছে। শ্রেয়নার অবচেতন মন ভেবে নিল চিঠি দেওয়া লোকটা। নিজের ভাবনার উপর হাসি পেল শ্রেয়নার। লোকটা কে তার অত খোঁজ নিতে হবে না। একদিন গিফট পাঠিয়েছে তাতে কি, হয়তো কোনো শুভাকাঙ্ক্ষী। শ্রেয়না ছুঁয়েও দেখবে না ওসব। তাছাড়া ভাইয়া ভাবিকে কি উত্তর দেবে সে? ওই একা একা কখনোই জিনিসপত্র কিনতে যায় না। সেখানে এত শাড়ি জুয়েলারি কখন কিনল? তার চেয়ে বরং একটা কাজ করা যাক, সবগুলো প্রীতিকে উপহার দিয়ে দেবে। বান্ধবীও খুশি, শ্রেয়নার টাকাও গেল না, তাই শ্রেয়নাও খুশি। কোথাকার কোন হৃদয়েশ্বর এসেছে তাকে উপহার পাঠিয়ে ঘায়েল করতে। ভেংচি কেটে লিফটে উঠল শ্রেয়না। তারা যে বাসায় থাকে সেটা 7 তলা। তারা 5 তলার ফ্ল্যাট কিনে নিয়েছে। এমনকি অনেকেই ফ্ল্যাট কিনে বসবাস করছে। তবে 2-1জন ভাড়ায় থাকে। ফ্ল্যাটে সবাই ভালো, প্রতিবেশীর মতো মিলেমিশে থাকে। সেখানে কোনো রকম ঝামেলা হয় না তাদের সাথে।
শ্রেয়না নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খোলে। ভেতরে প্রবেশ করেই যেই দরজা বন্ধ করবে দেখতে পেল আগের জায়গায় আবারও একটা পার্সেল। মাথা যেন ঘুরে উঠল তার। পার্সেল না উঠিয়ে দৌড়ে বের হলো দরজা ঠেলে। আশেপাশে ভালোভাবে নজর বুলিয়ে নিল। লিফট দিয়ে এসে মাত্র আসলো। সেখানে কেউ থাকতে পারে নাকি? না তো, এখানেও কেউ নেই। পরক্ষণে শ্রেয়না দ্রুত ফ্ল্যাটে ঢুকে নিজের রুমে গেল। ব্যালকনির পর্দা সরিয়ে পা রেখে নিচে দৃষ্টি দিল সে। তার ব্যালকনি থেকে গেটের সম্পূর্ণ অংশই দেখা যায়, এমনকি রোডও পরিষ্কার দেখা যায়। শ্রেয়না নিচে তাকাতেই আর একটা অটোকে চলে যেতে দেখল। যতক্ষণ পর্যন্ত অটোটা দেখা যায় ততক্ষণই গ্রিল ধরে তাকিয়ে রইল শ্রেয়না। লোকটা খুবই চালাক। এখানেই হয়তো ওত পেতে বসেছিল। যে শ্রেয়না লিফট থেকে বেরিয়েছে ফটাফট পার্সেল রেখে লিফট করেই ভেগেছে। পার্সেলের কথা স্মরণ হতেই আবারও দৌড়ে দরজার সামনে এলো সে। কেউ দেখে ফেললে সর্বনাশ, হাজারটা প্রশ্ন করবে। কিন্তু তার আফসোস হচ্ছে মানুষটাকে একটু জন্য দেখতে পেল না। একটু পেছনে তাকালে কি হতো তার? পার্সেলের দিকে হতাশাময় দৃষ্টিতে তাকিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল সে। এমনিতে কি জীবনে ঝামেলার অভাব? নতুন করে উদ্ভট ভেজাল এসে জুটল। কে জানে আবার কোন ধন সম্পদ পার্সেল করে পাঠালো।